নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম বাঘা যতীন গল্পের প্রথম পর্ব, আর আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাঘা যতীন গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি তো শুরু করবই, কিন্তু শুরু করার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি। আপনারা কি গল্প লেখেন? না, কোনো ফ্যান ফিকশন টিকশন নয়, পাতি প্রেমের অরিজিনাল গল্প লেখেন? যদি লেখেন তাহলে শুধু শুধু জমিয়ে রাখছেন কেন বলুন তো? পাঠিয়ে দিন না আমাদের ইমেল অ্যাড্রেসে। আমরা আপনাদের গল্পটি পাঠ করে শোনাবো আমাদের চ্যানেলে। ইমেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অথবা পাঠিয়ে দিতে পারেন কল্পনার মায়াজাল ফেসবুক পেজে। এইবার গল্পে ফেরা যাক। গল্প পাঠে আজ আছে তুষার এবং গল্পের সূত্রধার আমি হরিত্রিকা। শুরু হচ্ছে বাঘা যতীন গল্পের দ্বিতীয় পর্ব। দিন দুয়েক কেটে গেছে। এই দুটো দিনের মধ্যে হৈমন্তী একটা বদল লক্ষ্য করেছে পাড়ায়। কুণ্ডু স্টোরের মালিক অর্থাৎ সত্যজিৎ কুণ্ডু আজকাল কোনো কাজেই তাকে বাধা দিচ্ছে না। এই তো গতকাল পাড়ার মোড়টায় দাঁড়িয়ে কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিল হৈমন্তী। আগে হলে সেই লোকটা ছুটে এসে ঝগড়া করত, কিন্তু গতকাল একটা টু শব্দ পর্যন্ত করেনি। এমনকি বাড়িওয়ালার ছেলেটিও কিছু বলছে না। প্রত্যেক দিনের অভ্যাসের মতো সেদিন রাতে ছাদে গিয়েছিল হৈমন্তী বাঘাকে নিয়ে। অত রাতে ছেলেটি ছাদে দাঁড়িয়েছিল, সিগারেট খাচ্ছিল বোধহয়। হৈমন্তী ভেবেছিল আবার একটা ঝামেলা বাঁধবে, তাই আগে ভাগেই বাঘার গলার বেল্টটা চেপে ধরেছিল। কিন্তু মা কই কি ঝামেলা তো দূরে থাক, হৈমন্তীর দিকে ছেলেটা তাকাই অবধি নি। সুর করে ছাদ থেকে নেমে গিয়েছিল, যেন কত ভদ্র ছেলে। এতে অবশ্য খারাপ কিছুই হয়নি, কিন্তু বিষয়টা হৈমন্তীর কাছে ঠিক সুবিধার ঠেকছে না। ওদের মতো ঝগড়ুটে নীচ মানুষজন এইরকম চুপ করে কেন? কি এমন হয়ে গেল হঠাৎ? হিসাব মেলাতে পারছে না হৈমন্তী। পরদিন অফিসে এসির নিচে বসে থাকতে থাকতে গরমের টেরটা পাচ্ছিল না হৈমন্তী, কিন্তু অফিসের বাইরে পা রাখতেই গরমটা বুঝতে পারল সে। বিগত 15-20 দিন ধরে বৃষ্টি বন্ধ, তার ফলেই এই বিভৎস গরম। হৈমন্তী দেখল কিছুটা দূরে একটা কুকুর গরমে হাঁপাতে হাঁপাতে ছুটে গিয়ে একটা দোকানের সামনে রাখা মাটির হাঁড়ির মধ্যে থেকে জল খাচ্ছে। দোকানদার হয়তো রেখেছে হাঁড়িটার জল। ব্যাপারটা দেখে হৈমন্তীর মাথায় একটা স্ট্রাইক করল। ঠিক তো, পাড়ায় এরকম ব্যবস্থা করা দরকার। যেমন ভাবা তেমন কাজ। বাড়ি ফেরার পথে বেশ কয়েকটা মাটির বড় বড় হাঁড়ি কিনল হৈমন্তী। পাড়ায় নেমে রাস্তার সাইডে, গাছের নিচে, কারোর বাড়ির পাশে, আর যতীনদের বাড়ির পাশেও একটা রাখল। বাড়ি ফিরে বালতিতে করে জল এনে প্রত্যেকটা হাঁড়িতে ঢেলে দিল। কুকুরগুলো এই গোটা সময়টুকু জুড়ে ওর আশেপাশে ঘুরঘুর করে বেড়ালো। হৈমন্তী দেখেছে মুদিখানার দোকানের ভেতর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ ওর গোটা কর্মকাণ্ডটা পর্যবেক্ষণ করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু হৈমন্তী আবারও অবাক হয়েছে এইটা ভেবে যে এই লোক তো চুপচাপ বসে থাকার লোক নয়। এ তো তার চরিত্রের একদম বিপরীত। তাহলে কি হলো? এসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরে আসে হৈমন্তী। সেদিন রাতটাও কেটে যায় ভালোই। কোনো রকম ঝামেলার সৃষ্টি হয় না। পরদিন সকালেও সবকিছুই থমথমে। হৈমন্তী মনে মনে ভাবতে শুরু করে সবাই হয়তো ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করেছে। যাকগে, তাতে তো ভালোই। অফিসের জন্য বের হয় হৈমন্তী, আর বের হতেই চোখ যায় বাড়ির সামনে রাখা মাটির হাঁড়িটার দিকে। ওটাকে এখন আর হাঁড়ি বলা যায় না। কেউ বা কারা ওই হাঁড়িটাকে একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছে। হৈমন্তীর চিন্তা হয় বাকিগুলোর জন্যও। ওর মন বলছে বাকিগুলোরও হয়তো এই রকমই অবস্থা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে ঠিক তাই, যা ভেবেছিল সেটাই হয়েছে। প্রত্যেকটা হাঁড়ি আর হাঁড়ি নেই, ধুলো হয়ে গেছে। কিন্তু কে করলো? কেনই বা করলো? এসবই ভাবছিল হৈমন্তী। এমন সময় পিছন থেকে শুনতে পায়, জয় গুরু ম্যাডাম। পিছনে ফেরে হৈমন্তী, দেখে সত্যজিৎ কুণ্ডু দাঁড়িয়ে আছে।
কষ্ট হচ্ছে বলেন? হৈমন্তী কোনো উত্তর দেয় না। না মানে পয়সা খরচ করে কুত্তাগুলোর জন্য কিনে আনলেন, কিন্তু রাতারাতি সব ধুলোয় পরিণত হয়ে গেল। কষ্ট হওয়াটাই স্বাভাবিক, বুঝি। এখানে ন্যাকামো করতে এসেছেন আপনি? নেকামো? আর আমি কি যে বলেন! আপনি কি করতে এসেছেন কিংবা কি বলতে চান সেসব জেনে আমার কোনো দরকার নেই। আমার অফিসে দেরি হচ্ছে, আসছি। কথাটা শেষ করেই হৈমন্তী অন্যদিকে ফিরে হাঁটতে শুরু করে। শোনেন ম্যাডাম, তারা আছে আপনার, সে তো আমিও জানি, কিন্তু কথাটা শুনে যান। হৈমন্তী দাঁড়ায়। হাঁড়িগুলো পাড়ার লোকরাই ভেঙেছে। কেন ভেঙেছে সেটা তারা নিজের মুখেই বলবে সন্ধ্যাবেলা। মানে ওই ধরুন 7টা নাগাদ আমার দোকানে মিটিং বসবে, পাড়ার লোকজন থাকবে কুত্তাগুলো নিয়ে। আর আপনাদের পাড়ায় বেশি দিন রাখা যাবে কি না সেই সব নিয়েও কথা হবে, আলোচনাও হবে। এটাই বলতে এসেছিলাম। চলে আসবেন কিন্তু সময় মতো, দেরি করবেন না। পাড়ার লোকজন? ফোয়ারা কাকা একটু হাসে। উমা, কুত্তাগুলো পাড়ার ক্ষতি করবে আর পাড়ার লোকজন চুপ করে থাকবে? আশ্চর্য তো। ছাড়েন, আপনার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যান। আর সন্ধ্যায় চলে আসবেন আমার দোকানে। আরো কিছু বলতে বলতে দোকানের দিকে পা বাড়ায় সত্যজিৎ কুণ্ডু। হৈমন্তী দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কয়েকটা কুকুর ওর পাশে এসে দাঁড়ায়, লেজ নাড়তে থাকে। হৈমন্তী চুপ করে চেয়ে থাকে ওদের নিষ্পাপ উজ্জ্বল চোখগুলোর দিকে। ভাবতে থাকে গোটা পাড়া এখন এদের সকলের বিপক্ষে। ও একা কি পারবে এদের রক্ষা করতে, এই নিষ্পাপ প্রাণীগুলোকে বাঁচাতে? কেমন যেন একটা ভয় হতে শুরু করে হৈমন্তীর। যে কখনো নিজের ওপরে বিশ্বাস হারায় না, সে ধীরে ধীরে নিজের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে। ফোয়ারা কাকা দোকানের ভেতরে ঢুকে আসে। সেখানে আগে থেকেই বসেছিল যতীন। মুখটা একদম দেখার মতো ছিল রে, তুই মিস করে গেলি। কিচ্ছু মিস করিনি। এখান থেকে সব স্পষ্ট দেখেছি। সন্ধ্যাবেলায় আরো খারাপ রিয়াকশন হবে, মিলিয়ে নিও। মুখে একটা বাঁকা হাসি খেলে গেল যতীনের। জব্বর একটা প্ল্যান করেছিস কিন্তু। হ্যাঁ, প্ল্যান তো ভালো, কিন্তু প্ল্যানটা ভেস্তে যেতেও খুব একটা সময় লাগবে না। মানে? সন্ধ্যায় যদি আমার বাবা এখানে উপস্থিত থাকে তাহলে প্ল্যানটার কি হবে একবার ভেবে দেখেছো? এই কদিনে যা বুঝলাম, ওরা বাবার ব্রেনটা খুব ভালোভাবে ওয়াশ করেছে। তাই বাবা থাকতে ওদের পাড়া থেকে তাড়ানো সহজ হবে না। আর বাবার মুখের উপরে পাড়ার লোকজন কোনো কথাও বলতে পারবে না। আরে পাগল, জয়দাকে ডেকেছি নাকি তাই? তুমি ডাকোনি, কিন্তু মেয়েটা তো ডাকতেই পারে। ভয় নেই, জ্যাঠামশাইকে আমি ডাকবো না, আমি একাই আসবো। যতীন আর ফোয়ারা কাকা খেয়ালই করেনি হৈমন্তী কখন যেন দোকানের শেডের নিচে এসে দাঁড়িয়েছিল। সে কথাটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বড় রাস্তার দিকে হাঁটা লাগায়। সন্ধ্যা থেকেই ফোয়ারা কাকার দোকানে বসলো মহড়া বলতে কিভাবে মেয়েটাকে হেনস্থা করা যায় এবং পাড়া ছাড়া করা যায় সেই সমস্তটা ঝালিয়ে নেওয়া। সবাইকে শেখাচ্ছে স্বয়ং ফোয়ারা কাকা। বিমল দা, কি বললাম মনে আছে তো? তুমি একদম ঝাঁঝিয়ে বলতে থাকবা। আমার জামাইবাবু এসেছিল সেদিন, কুত্তাগুলো তাকে তাড়িয়ে কাদার মধ্যে নিয়ে গিয়ে ফেলেছিল। তারপর কামড়ে কুমড়ে সে কি কাণ্ড! রাস্তায় বাচ্চাগুলো খেলা করে বিকেলে, ওদের কামড়ে দিলে কে দায় নেবে? মধু বৌদি, তুমি বলবা রাতে একদম ঘুম হয় না, সারা রাত শুধু ঘেউ 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 ঘেউ। রাতের পর রাত তো আর এভাবে চলতে পারে না। কিন্তু সীতারাম কাকা, তুমি কি বলবা? মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভাবে ফোয়ারা কাকা, তারপর বলে, হ্যাঁ মনে পড়েছে, এই তুমি তো পুজো আচ্চা করো, তাই তুমি বলবা আমাদের বাড়িতে নিয়ম আছে, ওই ধরনের উচাটে পশু ছোঁয়াও নিষিদ্ধ। এদিকে সারা পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, ওদের ছোঁয়া লাগলে পবিত্রতা নষ্ট হয়। যতীন প্রবেশ করলো দোকানের ভেতরে। এই তো ক্যাপ্টেন এসে গেছে। জয় গুরু সব একেবারে ঝালিয়ে দিয়েছি, বুঝলে তো? ভুল হওয়ার জায়গাই নেই। গুড, আমি দেখে আসলাম, রেডি হচ্ছে, আসবে হয়তো এক্ষুনি। আর জয়দাকে বলেছে নাকি? মোস্ট প্রবাবলি
বাবাকে কিছু বলেনি, কারণ আমি তো দেখলাম উনি টিভি দেখছেন। জয় গুরু, জয় গুরু। তাহলে আর কি, এখন শুধু সময়ের অপেক্ষা। 8টা বাজলো, 8:30 বাজলো, 9টা বাজলো, কিন্তু হৈমন্তী ফোয়ারা কাকার দোকানে আসলো না। পাড়ার যে কজন লোককে জোগাড় করা হয়েছিল তারাও ধীরে ধীরে দোকান ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। এটা কি হলো যতীন? যতীন কোনো উত্তর দেয় না, চোয়াল শক্ত করে বসে থাকে। সব প্ল্যান তো ভেস্তে গেল রে। যতীনের চোখে যেন আগুন জ্বলে উঠল। সে নিজের হাতের মুঠো শক্ত করে উঠে দাঁড়ালো, তারপর দ্রুত পায়ে দোকানের বাইরে বেরিয়ে গেল, এগিয়ে গেল বাড়ির দিকে। কিন্তু বাড়ির সামনে আসতেই ও শুনতে পেল একটা কান্নার আওয়াজ। কণ্ঠস্বরটা যতীনের চেনা, হৈমন্তী। মনে মনে একটু মজাই পেল যতীন। ওরা অপমান করতে পারেনি তো কি হয়েছে, মেয়েটা কাঁদছে তো এটাই অনেক। কিন্তু কেন কাঁদছে? ধ্যাত, অত জেনে ওর কাজ কি? এসবই ভাবছিল মেন গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মজা নিচ্ছিল। কিন্তু হঠাৎই আরও একটা শব্দ কানে আসলো যতীনের, অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। বাইরে উঁকি মারল যতীন, দেখলো একটা অ্যাম্বুলেন্স এগিয়ে আসছে তার দিকে। ঠিক ওর সামনে এসেই থামলো অ্যাম্বুলেন্সটা। যতীন কিছু জিজ্ঞাসা করবে তার আগে, ভাই আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, কখন কল করা হয়েছে বলো তো? যতীন দেখলো ওর বাবা বেরিয়ে এসেছে। যতীনের সবকিছুই কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। হয়েছেটা কি? যতীনের মায়ের কিছু হলো না তো? না না, হৈমন্তী কাঁদবে কেন? তাহলে কি তার মা? বাবা! জয়ব্রত বাবুর দিকে এগিয়ে যায় যতীন। জয়ব্রত বাবু লোকগুলোর সঙ্গে ভেতরের দিকেই যাচ্ছিলেন। ছেলের ডাকে দাঁড়িয়ে পড়লেন। কি হয়েছে গো? কিছুক্ষণ জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকার পর ছেলের গালে সপাটে একটা চড় বসিয়ে দেন জয়ব্রত বাবু। যতীন অবাক হয়ে তাকিয়ে থাকে ওর বাবার দিকে। হলোটা কি? তুই আমার ছেলে, সেটা ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। যতীন কোনো উত্তর দেয় না, দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। ওদের তাড়াতে চাইছিস পাড়া থেকে? ওদের জানিস তুই? ওদের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা কি তুই জানিস? যতীন দেখে ভদ্রমহিলাকে স্ট্রেচারে করে বার করে অ্যাম্বুলেন্সে তোলা হলো। জয়ব্রতবাবু, হৈমন্তী এবং পূর্ণিমা দেবীও গেল সঙ্গে। শুধু বাড়ির সামনে নিজের গাল ধরে একা একা দাঁড়িয়ে রইল যতীন। ওর কানের মধ্যে বাজতে থাকলো শুধু ওর বাবার বলা কথাটা, ওদের তাড়াতে চাইছিস পাড়া থেকে? ওদের জানিস তুই? ওদের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা কি তুই জানিস? এই কথার মানে কি? কিছুই বুঝতে পারল না যতীন। সে ওভাবেই শুধু দাঁড়িয়ে থাকে। বাঘা ধীরে ধীরে কখন যে ওর পায়ের কাছে এসে দাঁড়িয়েছে সেটা যতীন বুঝতে পারেনি। হঠাৎ যতীনের পায়ের উপরে বাঘা মাথা ঘষতেই ওর হুঁশ ফিরল। ছিটকে একটু দূরে সরে গেল যতীন। ওর বুকের ভেতরটা আবার ভয়ে ছ্যাত করে উঠল। এই এই যা যা যা, হুশ হুশ। বাঘা কুঁই কুঁই জাতীয় একটা শব্দ করে নিজের ঘাড় বেঁকিয়ে যতীনের দিকে তাকালো। যতীন প্রথমবারের জন্য বাঘার স্থির জলজলের চোখ দুটোর দিকে তাকালো। যতীন দেখল কি যেন একটা রয়েছে চোখ দুটোর মধ্যে। অচৈতন্য দেবকী দেবীর একটা হাত নিজের হাতের মধ্যে ধরে অ্যাম্বুলেন্সের মধ্যে বসে রয়েছে হৈমন্তী। ওর বারবার মনে পড়ে যাচ্ছে সন্ধ্যার ঝামেলাটার কথা, আর যতবার মনে পড়ছে ততবারই ও ভেতর থেকে দুমড়ে মুছড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় কুন্ডু স্টোর্সে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল হৈমন্তী। ওই একটু কুন্ডু স্টোর্সে যাব, ওই পাড়ার মোড়ের দোকানটায়। দেবকী দেবীর ভুরু দুটো কুঁচকে যায়। কেন? কি কিনবি? কিছু কেনার নেই। তাহলে? দরকার আছে একটু। কি দরকার সেটাই তো জিজ্ঞাসা করছি আমি। হৈমন্তী বলেছিল সবটা শুনে দেবকী দেবী বলেছিলেন, এইবার তোকে এগুলো ছাড়তে হবে। মানে কোনগুলোর কথা বলছো? মানে তোর এই চ্যারিটি সব বন্ধ করতে হবে।
মা, ব্যাস, ছাড়তে হবে মানে ছাড়তে হবে। যেদিন নিজের একটা অনেক বড় শেল্টার খুলতে পারবি সেদিন চ্যারিটি করবি। রাস্তার মধ্যে এভাবে খাওয়ালে, যত্ন করলে লোকের চোখে উঠবেই। তার ফলে এদের সমস্যা হোক চাই না হোক একটা অজুহাত এরা বানাবে। এটাই মানুষের ধর্ম। কয়েকটা অবলা কুকুরকে খাওয়ানো, চিকিৎসা করা, আদর করা চ্যারিটি। আর চ্যারিটি হলেই বা সমস্যা কোথায়? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। ওদের জন্য আজ আমাদের এই ভাড়া বাড়ি ছাড়তে হলে, হ্যাঁ হয়তো আবার কোথাও একটা ঘর পেয়ে যাব, কিন্তু সেখানেও তো একই রকম হবে। এই নিয়েই তর্ক উঠেছিল তুঙ্গে, কিন্তু খুব বেশিক্ষণ চলেনি সেই তর্ক। কারণ হঠাৎ করেই দেবকী দেবীর বুকের বাঁ দিকটা আঁকড়ে ধরেছিল ভেতর থেকে। দম বন্ধ হয়ে আসছিল। হৈমন্তীর কিচ্ছু বুঝে ওঠার আগেই মাথা ঘুরে মাটির উপরে লুটিয়ে পড়েছিলেন তিনি। যন্ত্রণায় ছটফট করছিলেন। জয়ব্রতবাবু এবং পূর্ণিমা দেবী চিৎকার চেঁচামেচি শুনে নিচে ছুটে এসেছিলেন। ততক্ষণে দেবকী দেবী জ্ঞান হারিয়েছেন। জয়ব্রতবাবু ছিলেন বলে বাঁচোয়া, কারণ তিনি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে কল করে দিয়েছিলেন। তারপর হৈমন্তীর কাছ থেকে শুনেছিলেন সবটা, জেনেছিলেন তাঁর ছেলেও রয়েছে এইসবের পিছনে। বলতে গেলে গোটা পরিকল্পনাটাই তার ছিল। হৈমন্তী এইসব কথা বলতোই না, কিন্তু বলতে বাধ্য হয়েছে। যদি ওই ঘটনাগুলো প্ল্যান করে বার না করত, তাহলে হৈমন্তী আর ওর মায়ের মধ্যে ঝামেলাই হতো না। হৈমন্তী জানে ওর মায়ের এই রকম হয়ে যাওয়ার পিছনে ঝামেলাটাই হচ্ছে দায়ী। আর ঝামেলাটা সৃষ্টি করেছে যতীন আর সত্যজিৎ কুণ্ডু। নার্সিংহোমে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেবকী দেবীকে সিসিইউতে ভর্তি করে নেওয়া হয়। বাকিরা সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। আজ থেকে ঠিক 9 বছর আগেও ঘটেছিল এইরকম একটা ঘটনা। তখন হৈমন্তী নিজের বাবাকে হারিয়েছিল। সেদিন সন্ধ্যায় ওর বাবা আর মায়ের মধ্যে কিছু একটা নিয়ে খুব ঝামেলা বেঁধেছিল। মাঝে মধ্যে তাঁদের মধ্যে এরকম টুকটাক হতো। কাদের বাড়িতে হয় না? একটা মধ্যবিত্ত সংসারে এই বিষয়টা অত্যন্ত স্বাভাবিক। ফলে টিউশন থেকে ফিরে বাবা মায়ের মধ্যে ঝামেলা হচ্ছে দেখে হৈমন্তী খুব একটা পাত্তা দেয়নি। কারণ সে জানে দুজনে এক্ষুনি ঝামেলা করছে, ঘণ্টাখানেক বাদে আবার একসঙ্গে হাসি ঠাট্টা করবে। কিন্তু এখন যদি হৈমন্তী তাঁদের মধ্যে ঢোকার চেষ্টা করে, তাহলে ঝগড়ার মোড়টা তার দিকেই ঘুরে যাবে। কি দরকার সুস্থ শরীর ব্যস্ত করার? তার চেয়ে বরং পাশের ঘরে গিয়ে রেস্ট নেওয়া ভালো। কিন্তু রেস্ট নেওয়ার হয়নি। মিনিট খানেকের মধ্যেই পাশের ঘর থেকে মায়ের চিৎকার করে কান্নার আওয়াজ ভেসে এসেছিল হৈমন্তীর কানে। এই কি গো, কি হলো? কি হলো? এই মৈত্রী, মা মৈত্রী, তাড়াতাড়ি আয়, তোর বাবার কি হয়েছে দেখ। হৈমন্তী ছুটে এসে ওর বাবার অচৈতন্য দেহটা দেখে কয়েক মুহূর্ত থমকে গিয়েছিল। হঠাৎ হলোটা কি? নার্সিংহোমে নিয়ে আসার সঙ্গে সঙ্গে সিসিইউতে ভর্তি করে নেওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে ওর বাবা ইহলোক ত্যাগ করেছিলেন। যখন সবাই পেপার ওয়ার্ক করতে ব্যস্ত, তখন কারোর খেয়াল ছিল না যে মেয়েটা কোথায় গেল, মেয়েটার মানসিক অবস্থাটা কিরকম। হৈমন্তী বাইরে বেরিয়ে এসেছিল কাঁদতে কাঁদতে। তখন অনেক রাত, চারিদিকে ফাঁকা হয়ে গেছে। শুধু হৈমন্তী একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল নার্সিংহোমের বাইরে। মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছিল সে। শীতকাল, এদিকে গায়ে একটা চাদর ছাড়া আর কিচ্ছু নেই। হঠাৎ একটা কুঁই কুঁই জাতীয় শব্দ কানে এসেছিল হৈমন্তীর। কোন একটা কুকুরের বাচ্চা কাঁদছে বোধ হয়। খুব বেশি দূরে নয়, আশেপাশে কোথাও থেকে। ডান দিকে তাকাতেই চোখে পড়েছিল বাচ্চাটা। একদম কালো মিশমিশে গায়ের রং। এইরকম একটা ঠান্ডার রাতে রাস্তার পাশে বসে বসে কাঁদছে। আশেপাশে ওর মা কিংবা অন্যান্য ভাই বোনও কেউ ছিল না। তার দিকে এগিয়ে গিয়েছিল হৈমন্তী, তাকিয়েছিল তার ছোট্ট ছোট্ট চোখ দুটোর দিকে। মুহূর্তের মধ্যে কান্না থামিয়ে চোখ দুটো পিটপিট করে ঘাড় বেঁকিয়ে তাকিয়েছিল বাচ্চাটা। হৈমন্তী লক্ষ্য করেছিল চোখ দুটোর মধ্যে কিছু একটা রয়েছে, কিন্তু কি সেটা? মায়া
বুঝতে পারেনি হৈমন্তী। শুধু এটুকু বুঝতে পেরেছিল যে এই দুনিয়ায় সে ছাড়া এই বাচ্চাটার হয়তো আর কেউ নেই। সে কোলে তুলে নিয়েছিল বাচ্চাটাকে, নাম রেখেছিল বাঘা। আর বিস্কুট খাবি? আবারও সেই কুঁই কুঁই জাতীয় একটা শব্দ করে ঘাড় বেঁকিয়ে তাকায় বাঘা। যতীন কৌটো থেকে আরো দুটো বিস্কুট বার করে দেয় বাঘাকে। বাঘা বিস্কুটগুলো খেতে থাকে। যতীনের কি মনে হতেই বাঘার পিঠের উপরে হাত রাখে, তারপর উঠে দাঁড়ায়। তুই থাক, আমি নার্সিংহোম থেকে ঘুরে আসছি এক্ষুনি, কোথাও যাবি না কিন্তু। কথাগুলো বলে বাড়ির বাইরে বেরিয়ে আসে যতীন। সদর দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়, আর লাগাতেও দেখে বাঘা কখন যেন ওর পিছু পিছু চলে এসেছে। বন্ধ দরজার ভেতর থেকে তার জলজলে চোখ নিয়ে সে চেয়ে রয়েছে যতীনের দিকে। যতীনের বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। ও দরজাটা খুলে একবার ভালো করে আদর করে দেয় বাঘাকে। বাঘাও চেটে দেয় যতীনের হাত। যতীন রাগ করে না, বরং একগাল হাসে। যা, অনেক আদর যত্ন হয়েছে, ঘুমাগা, আমি আসছি সবাইকে নিয়ে, যা, টাটা। দরজাটা পুনরায় বন্ধ করে রাস্তায় বেরিয়ে আসে যতীন। ও নিজের উপরে অবাক হয়ে যায়। কি করছে ও? কেন করছে? ঘেন্না লাগছে না? ভয় লাগছে না? কুকুরকে তো সে সহ্যই করতে পারে না, তাহলে এইটুকু সময়ের মধ্যে কি এমন হয়ে গেল? তখন বাঘাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল যতীন, কিন্তু তখনই ওর চোখে চোখ পড়েছিল বাঘার। বাঘার চোখের মধ্যে কিছু একটা রয়েছে, কিন্তু সেটা কি? ম্যাজিক হবে হয়তো, জানে না যতীন, কারণ ওই চোখ দুটোই তো ওকে মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে। এই যতীন, এই একটা হেভি প্ল্যান আছে। বড় রাস্তার দিকে হেঁটে যাচ্ছিল যতীন। এমন সময় কুন্ডু স্টোর থেকে হাঁক ছাড়লেন ফোয়ারা কাকা। যতীনের বিরক্ত লাগে, সে কোনো উত্তর না দিয়ে হাঁটতে থাকে। কিরে, যাচ্ছিস কোথায়? হাসপাতালে? না চাইতেও দাঁড়াতে হয় যতীনকে। হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, যা যা যা, প্ল্যানটা কিন্তু এইবার আমি জব্বর বানিয়েছি। আচ্ছা, এখন তোদের বাড়িতে তো কেউ নেই, তাই না? না। কেন? কুকুরটা আছে তো? আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা ঘুরে আয়। জয় গুরু, জয় গুরু। যতীন আর দাঁড়ায় না, সব কথাতেই শুধু হে 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 হে। আরে কোনো কারণ তো থাকে। জ্যাঠামশাই, আসলে বলছিলাম, বাঘাকে তো ঘরের মধ্যে রেখে তালা দিয়ে আসা হয়নি, চিন্তা হচ্ছে একটু। সে কি? বাড়িতে কাউকে না দেখতে পেয়ে রাস্তায় বেরিয়ে পড়লেই তো সমস্যা। আপনি একটু দেখুন না জ্যাঠামশাই, কোনোভাবে যদি। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। কথাটা বলেই বাইরে বেরিয়ে আসেন জয়ব্রতবাবু। হৈমন্তীকে বলে তো দিলেন যে চিন্তা করতে হবে না, তিনি কিছু একটা করবেন, কিন্তু কি করবেন? করার আছেটাই বা কি? আচ্ছা, যতীন তো বাড়িতেই আছে, তাকে কল করলে হয় না? না না, সে তো কুকুরে ভয় পায়, তার জন্যই তো এত কিছু। একদিন হৈমন্তীর জন্য জয়ব্রতবাবু নিজের প্রাণ ফিরে পেয়েছিলেন, আর আজ তার ছেলের জন্য হৈমন্তীর মা নার্সিংহোমে ভর্তি। আকাশ পাতাল তফাৎ। নিজের ছেলের উপরে ঘেন্না প্রতিনিয়ত বাড়তে লাগলো জয়ব্রতবাবুর। একদিন ব্যাংক থেকে বেরিয়ে আনমনা হয়ে রাস্তা পার হচ্ছিলেন জয়ব্রতবাবু। কানে ফোন ছিল, খেয়াল করেননি রাস্তার উল্টো দিক থেকে একটা লরির দ্রুত গতিতে ছুটে আসা। আর একটু হলেই হয়তো সব শেষ হয়ে যেত।
কিন্তু শেষ হয়নি। তার আগেই তিনি শুনতে পেয়েছিলেন একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ, আর তারপরে অনুভব করেছিলেন পিছন থেকে কনুয়ের কাছে একটা নরম হাতের টান। আর একটা মুহূর্ত দেরি হলেই বোধ হয় তিনি পরলোক গমন করতে বাধ্য হতেন। পিছনে ফিরে দেখেছিলেন একটি মেয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, আর তার হাতে ধরা একটি কালো রঙের তাগড়াই চেহারার কুকুর। পরে মেয়েটির সঙ্গে কথা বলে জেনেছিলেন কুকুরটির নাম বাঘা। তাকেই নিয়ে যাচ্ছিল ডাক্তারের কাছে হেলথ চেক আপের জন্য। আর তখনই রাস্তায় হঠাৎ ওই রকম দৃশ্য দেখে ছুটে এসেছিল ওরা। তোমরা আমায় বাঁচিয়েছ। যদি কখনো কোনোভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি তাহলে আমি কৃতার্থ থাকবো মা। নির্দ্বিধায় আমাকে জানাবে। হৈমন্তী খুব একটা ভনিতা করেনি। জানিয়েছিল এই শহরে ওর মা, ওর এবং বাঘার থাকার জন্য একটি বাড়ি দরকার, কারণ ওর বাবা ছিলেন 4 ভাই। প্রত্যেকে একটি বাড়িতেই থাকে, ভাগ করা হয়েছে। এতদিন ওই ভাগের বাড়িতে কোনো রকমে মাথা গুঁজে পড়েছিল মা আর মেয়ে। কোথায় বা যাবে? কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না ওদের পক্ষে। ওই অকথ্য ভাষায় গালিগালাজ, সাপসাপন্ত আর সহ্য হচ্ছে না। হৈমন্তীর বাবা বেঁচে থাকতে এতটা উপদ্রব ছিল না। মারা যাওয়ার পর যত দিন গড়িয়েছে তত উপদ্রব বেড়েছে। তাই বাড়ি ছাড়তে চায় তারা। জয়ব্রতবাবুর চট করে মাথায় এসেছিল তাঁদের নিচের তলার কথা। আর তখন থেকেই হৈমন্তীরা জয়ব্রতবাবুদের বাড়িতেই রয়েছে। এসবই ভাবছিলেন জয়ব্রতবাবু। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। দেখেন যতীন কল করছে। আমি নার্সিংহোমের কাছেই চলে এসেছি প্রায়। মানে তুই কিভাবে জানলি আমরা কোন নার্সিংহোমে আছি? অ্যাম্বুলেন্সে লেখা ছিল। বুঝলাম। তা হঠাৎ নার্সিংহোমে আসছিস? তুই তো এদের এমনিতেও তাড়াতে চাইছিস পাড়া থেকে। যতীন কিছুক্ষণ চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। জয়ব্রতবাবু আবার বলে ওঠেন, তোর এখানে কোনো কাজ নেই। কাজ থাকুক চাই না থাকুক আমি আসছি। জয়ব্রতবাবু একটু ভাবেন, তারপর বলেন, যা বাড়ি ফিরে যা। বাঘাকে ঘরে আটকে রেখে আসতে ভুলে গিয়েছিল হৈমি। ওকে বরং ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আয়। অলরেডি ডান। মানে ঘরের ভেতরে ঢোকায়নি, তবে উঠোনেই আছে। মেন দরজাটা বন্ধ, বেরোতে পারবে না। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে, কোনো কথা হয় না কারোর মধ্যে। জয়ব্রতবাবু ভাবেন, যাক তবে একটা কাজ তো হলো। বাবা তখন কি বলছিলে? মানে ওদের জন্য নাকি তুমি এখনো দাঁড়িয়ে আছো। সেদিনও বলছিলে ওদের আমাদের বাড়িতে থাকতে দেওয়ার পিছনে নাকি কোনো কারণ রয়েছে। আচ্ছা সে কারণটা কি? মানে বলো না। আমতা আমতা করে জিজ্ঞাসা করে জ্যোতি। ফোয়ারা কাকা এসে দাঁড়ালো যতীনদের বাড়ির সামনে, উঁকি মারল দরজার ভেতরে। বাঘা শুয়েছিল ঘরের দরজার সামনে। ফোয়ারা কাকাকে দেখে ছুটে আসলো সদর দরজার কাছে লেজ নাড়াতে নাড়াতে, ঘেউ ঘেউ করতে লাগলো। এই তো, আরে মেঘ না চাইতেই জল। ফোয়ারা কাকার চোখে মুখে একটা ক্রূর হাসি খেলে যায়। পকেট থেকে ফোন বার করে কাউকে একটা কল লাগায়। সেকেন্ড 5 পরেই ওপাশের ব্যক্তি ফোনটা রিসিভ করে। আর রিসিভ করতেই ফোয়ারা কাকা বলে ওঠে, হ্যালো, গুড নিউজ আছে। বাড়ি ফাঁকা, বাড়িতে কুকুরটা একা। এটাই সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, আমি অপেক্ষা করছি। কথাটা বলেই ফোনটা কেটে দেয় ফোয়ারা কাকা। তারপর আবার বাঘার দিকে ফেরে। বাঘা আবারও ঘেউ ঘেউ করে ওঠে। দাঁড়া দাঁড়া, আর কিছুক্ষণ ঘেউ ঘেউ করে নে, তারপর সব ছোটাচ্ছি, একেবারে চিরতরে ছোটাচ্ছি।
হৈমন্তীর পাশে এসে বসল যতীন। যতীনের মা বাবা দাঁড়িয়ে আছে বেশ খানিকটা দূরে। ডাক্তারবাবু বললেন আউট অফ ডেঞ্জার, মানে এখন তেমন ভয়ের কিছু নেই, ওই সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ধীর স্বরে কথাটা বলে যতীন। হৈমন্তী কোনো উত্তর দেয় না, স্থির দৃষ্টিতে চেয়ে থাকে নিচের দিকে। সরি। তবুও কোনো উত্তর আসে না হৈমন্তীর তরফ থেকে। সে বেঞ্চ ছেড়ে উঠে এগিয়ে যায় জয়ব্রত বাবুদের দিকে। জ্যাঠামশাই, জেঠিমা, আসলে আপনারা তো এখানে সবাই আছেন, আমি একটু বাইরের দিকে যাচ্ছি, দরকার পড়লে কল করবেন, ভালো লাগছে না এখানে। হ্যাঁ হ্যাঁ মা, যা বাইরে গিয়ে একটু বস পাখায়। বেরিয়ে যায় হৈমন্তী। যতীন সেখানেই বসে থাকে কিছুক্ষণ, তারপর সেও উঠে দাঁড়ায়। আমিও মানে একটু ওই বাইরের দিকে যাচ্ছি। হ্যাঁ। কথাটা বলে আর দাঁড়ায় না যতীন, দ্রুত বেরিয়ে যায়। ইতিমধ্যেই ঘড়ির কাঁটা মধ্যরাত ছুঁয়েছে। নার্সিংহোম চত্বর ফাঁকা বলা যায় না, তবে হ্যাঁ, নার্সিংহোম থেকে বেরিয়ে সামনের রাস্তাটা ফাঁকা। এত রাতে থোড়ি জমজমাট থাকবে। যতীন দেখে কিছুটা দূরে একা একা দাঁড়িয়ে আছে হৈমন্তী। ওপরের দিকে তাকিয়ে কখনো বড় করে নিঃশ্বাস নিচ্ছে, কখনো বা ছাড়ছে। যতীন ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় তার পাশে। উনি কি আগে থেকেই হার্টের পেশেন্ট? আমাদের ফ্যামিলিতে সবারই ওই একটাই রোগ। কথাটা বলেই উল্টো দিকে হাঁটতে শুরু করে হৈমন্তী। স্পষ্ট বোঝা যায় যে সে যতীনের সঙ্গে বেশি কথা বলতে চাইছে না, তবুও যতীন তার পিছু নেয়। আসলে মানে সরি। যতীন হাঁটতে থাকে হৈমন্তীর পাশে পাশে। নিচের তলায় আগে আমি থাকতাম, জানেন তো, ওই যে বাঁদিকের যে ঘরটা, ওটা আমার ঘর ছিল। দেখবেন কাঁচা হাতে দেওয়ালে কত আঁকি বুকি কেটেছিলাম ছোটবেলায়। কয়েক জায়গায় স্টিলের স্কেল দিয়ে ঘষে ঘষে পুলেস্তারা খসিয়ে দিয়েছি। কিন্তু পরবর্তী সময় যখন বাড়ি রিনোভেট করানো হয়, আমি তখন ওগুলো ঠিক করাতে দিইনি। কারণ 6-7 মাস বাইরে থাকার পর মন শরীর সব কিছুই ক্লান্তিতে ভরে থাকে, মন চায় শান্তি। তখন আমি বাড়ি ফিরে ওইগুলোই দেখতাম, দেখতে দেখতে হারিয়ে যেতাম ছোটবেলায়। কত স্মৃতি, কত মুহূর্ত, কত অজানা গল্প লুকিয়ে ছিল ওই ঘরটার মধ্যে, যেগুলো শুধু আমি আর ওই ঘরটাই জানতো। কাউকে ঢুকতে দিতাম না, কাউকে না। শুধু ওই সন্টুর মা পরিষ্কার করতে ঢুকতো মাঝে মধ্যে, তবে দাঁড়াতো না, পরিষ্কার করে বেরিয়ে যেত। মা বাবাও খুব ভালো মতোই জানতো যে ওই ঘরটা নিয়ে আমার দুর্বলতা রয়েছে। তবে এইবার বাড়ি ফিরে যখনই দেখলাম নিচের তলাটা ভাড়া দেওয়া হয়েছে, তখন আর মাথাটা ঠিক রাখতে পারিনি। আমার ঘরে এখন অন্য কেউ থাকছে, বিষয়টা আমার অনেকটা ওই নিজের বউকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখার মতো। তবুও মানিয়ে নিতাম, কিন্তু বাঁধসা দিল বাঘা। হৈমন্তীর ভুরু দুটো কুঁচকে ওঠে। বাঘা? যতীন সামান্য হেসে মাথা দোলায়। কুকুরদেরকে আমি ছোট থেকে প্রচন্ড ভয় পেতাম। তারপর একটা ছোট ঘটনা ঘটে আমার সঙ্গে। সেই ঘটনার পর থেকে কুকুরের প্রতি শুধু ভয় নয়, ঘেন্নাও জন্মে গিয়েছিল। রমাকে প্রপোজ করার ঘটনাটা হৈমন্তীকে বলে যতীন। সব শুনে হৈমন্তী তো হো হো করে হেসে ফেলে। এই জন্য আপনি কুকুরকে এত ঘেন্না করেন? করতাম। মানে? যতীন সামান্য হাসে। আপনার বাঘার চোখের মধ্যে একটা ম্যাজিক রয়েছে, জানেন? তাহলে আপনিও দেখতে পেয়েছেন সেই ম্যাজিক? ম্যাজিকটা দেখতে পেয়েছি বলেই তো তাকে আদর করতে পারলাম অনেকক্ষণ ধরে। ভয় পেলেন না কিংবা ঘেন্না? কিচ্ছু পাইনি,
শুধু একটা অদম্য ভালোবাসা অনুভব করতে পেরেছি ওর চোখের মধ্যে। নিঃস্বার্থ, নির্লোভ ভালোবাসা। কোনো চাওয়া পাওয়া নেই, কোনো দাবি দেওয়া নেই। সে শুধু ভালোবাসতে চায় সবাইকে সমানভাবে। হৈমন্তী মাথা দোলায়। শুধু বাঘা নয়, প্রত্যেকটা কুকুরের চোখেই ম্যাজিক রয়েছে। খেয়াল করলে দেখবেন, দেখতে পাবেন। লোকে বলে ওরা নাকি কথা বলতে পারে না। আসলে কি জানেন, ওরা কথা বলতে পারে, তবে সবার মধ্যে তাদের কথা শুনতে পাওয়ার ক্ষমতাটা নেই। সেই তাদের দলের মধ্যে আমিও পড়ি। এখন পারেন না তাতে কি হয়েছে? ভয় ঘেন্না তো দূর হলো আগে। এইবার ধীরে ধীরে না হয় ভাষাটাও শিখে যাবেন। আপাতত বেশ অনেকদিনই আছি কলকাতায়। কাকিমা সুস্থ হয়ে বাড়ি আসলে শেখাবেন আমায়? শেখাতে লাগে না ওই ভাষা, শুধু বন্ধুত্ব করতে লাগে। বাঘার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন, দেখবেন আপনিই শিখে গেছেন। আর কোনো কথা হয় না দুজনের মধ্যে। নিঃশব্দে হাঁটতে থাকে বেশ খানিকক্ষণ। তারপর সে নিস্তব্ধতা কাটিয়ে যতীনই বলে, আপনি রাগ করে আছেন আমার উপরে, বলুন। স্বাভাবিক, আসলে দোষটা তো আমারই। না আমি পলিটিশিয়ানদের মতো ওই রকম একটা জাল ছড়াতাম, না আপনাদের মধ্যে ঝামেলা হতো, আর না কাকিমা অসুস্থ হয়ে পড়তেন। সমস্যার মূলে আমিই রয়েছি। জানি ক্ষমা হয় না, তবুও কিছুটা। শুধু শুধু নিজেকে দোষ দেবেন না। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন এসব বলেও কিছু করার নেই। তবে প্লিজ ওদেরকে পাড়া ছাড়া করবেন না। আপনার কাছে এটাই আমার অনুরোধ। ওই কুন্ডু স্টোরসের লোকটাকে প্লিজ একটু বোঝাবেন। না না, আপনি চিন্তা করবেন না, ওদের আর কিছু হতে দেব না। আমি আছি আপনার সঙ্গে। ফোয়ারা কাকাকেও আমি বুঝিয়ে বলবো ক্ষণ। হৈমন্তী কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। দেখে জ্যাঠামশাই কল করছে। কিন্তু হৈমন্তীর বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। মায়ের কিছু হলো না তো? ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে সে। হ্যালো হ্যালো, হৈমিমা কোথায় আছিস? জলদি আয়। কেন কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে নাকি? আরে তোর মায়ের। কথা শেষ করতে পারেন না জয়ব্রতবাবু। তার আগে হৈমন্তীর ফোনটা কেটে যায়, সুইচ অফ হয়ে যায় ফোনটা। সে ভয়ে কি করবে বুঝে উঠতে পারে না। শিট, ফোনটাও সুইচ অফ হওয়ার সময় পেল না। কি হলো? মায়ের কিছু একটা হয়েছে জ্যাঠামশাই বলছিলেন, কিন্তু পুরো কথাটা শেষ হওয়ার আগেই তো ফোনটা সুইচ অফ হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমি কল করে দেখছি। যতীন দ্রুত কল করে তার বাবাকে। হ্যাঁ, কি বলছিলে যেন? হ্যাঁ, তুই কি হৈমির কাছেই আছিস? ওকে ফোন করেছিলাম, কেটে গেল। হ্যাঁ, উনি পাশেই আছেন। তুমি বলো, কি বলছিলে? ওনার জ্ঞান ফিরে এসেছে, তোরা চলে আয়, এইটা বলার জন্যই ফোন করেছিলাম। কোনো দুঃসংবাদ না শুনতে চাওয়ার জন্য এতক্ষণ যেন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে রেখেছিল যতীন। কিন্তু বাবার কাছ থেকে এই কথাটা শুনে স্বাভাবিক হলো। ও দ্রুত ফোনটা রেখে হৈমন্তীকে জানালো সবটা। দুজনেই গেল নার্সিংহোমে। তখনই দেখা করতে দেওয়া হয়নি, ভোরের দিকে অবশেষে দেখা করতে দেওয়া হয়। অবশ্যই দেবকী দেবী কথা বলতে পারার মতো অবস্থায় ছিলেন না, কিন্তু চোখ মেলে তাকিয়ে দেখেন সবাইকে। ডাক্তার জানান পুরোপুরি রিকভার করতে সময় তো লাগবেই। নার্সিংহোমেই আপাতত অ্যাডমিট রাখতে হবে। বেশিক্ষণ ভেতরে থাকার অনুমতি নেই, বাইরে বেরিয়ে আসেন সবাই। আচ্ছা, এখন তো উনি আগের তুলনায় একটু ঠিক আছেন, এখানে নার্সরাও রয়েছে, তাহলে আপাতত বাড়ি ফেরা যাক। একটু রেস্ট নিয়ে তারপর আবার আসা যাবে। কোন বাড়ি ফিরে আসে সবাই ভেবেছিল বাঘা হয়তো দুয়ারের ওপরে অপেক্ষা করবে, কিংবা তাদের দেখেই ছুটে আসবে। কিন্তু কোথায় কি? সদর দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে সবাই, কিন্তু বাঘার দেখা নেই।
হৈমন্তীর এইবার ভয় লাগতে শুরু করে। সে হাঁক দেয়, বাঘা, বাঘা কোথায় গেলি তুই? আমরা চলে এসেছি, দেখ। কই রে? কোনো সারা শব্দ নেই। পূর্ণিমা দেবীও হাঁক ছাড়েন। কোথায় গেল একটা অত বড় কুকুর? দরজা তো বন্ধই ছিল, বেরোনোর জায়গাও নেই। জয়ব্রতবাবু ছেলের দিকে তাকান। তার দৃষ্টিতে সন্দেহের ছাপ। বাবু, তুই ওকে কোথায় রেখে গিয়েছিলি? ঠিক করে বলতো। আদৌ বাড়ির মধ্যে রেখে গিয়েছিলি নাকি রাস্তায় বার করে দিয়েছিলি? সত্যি করে বল যতীন, কি হলো? চুপ করে রইলি যে? বল, বাঘা কোথায়? আমি সত্যি ওকে বাড়ির ভেতরে ঢুকিয়ে রেখে গিয়েছিলাম, বিশ্বাস করো। আমি কেন ওকে বাইরে বার করতে যাব? কেন মানে? তুই কুকুর পছন্দ করিস না, সেটা সবাই জানে। তাই এই কাজটা করা তোর পক্ষে অস্বাভাবিক কিছু নয়। যতীনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ও কি তাহলে এতটাই অবিশ্বাসের পাত্র? তুমি বিশ্বাস করো না আমায়? করতাম, কিন্তু কাল রাতে তোর বিষয়ে যা যা শুনলাম, তারপর থেকে আমার তোর প্রতি সমস্ত বিশ্বাস উঠে গেছে। জ্যাঠামশাই, আমার মনে হয় উনি কিছু করেননি। শুধু শুধু ওনাকে দোষ দেবেন না, তার চেয়ে বরং চলুন না সবাই মিলে বাঘাকে খুঁজি। সে হয়তো আশেপাশেই কোথাও রয়েছে। না না, বাধা দেবেন না, বলতে দিন। অবিশ্বাস জন্মানোর মতো কাজ করেছি যখন, তখন। এইসব ছাড়ুন না, এখন এইসবের সময় নয়। আপনি প্লিজ আমার সাথে একটু আসুন। যতীনের হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে আসে হৈমন্তী। প্লিজ প্লিজ একটু খুঁজুন না। আমি এই দিকটা দেখছি, আপনি ওই বড় রাস্তার দিকটাই দেখুন। যতীন বুঝল মেয়েটার স্বর বদলে গেছে। এই স্বরে আর্দ্রতা এসে মিশেছে। এটাই তো স্বাভাবিক। রাত্রে মায়ের হঠাৎ অসুস্থতা এবং সকালে বাঘাকে খুঁজে না পাওয়া, ঘটনাগুলোর আকস্মিকতা মেয়েটাকে ভেঙে দিয়েছে পুরো। তবুও নিজেকে শক্ত করার চেষ্টা করছে সে। যতীন ঘাড় দুলিয়ে সম্মতি জানালো, তারপর চলে গেল বড় রাস্তার দিকে। হৈমন্তী বাড়ির আশেপাশেই দেখতে লাগলো। প্রায় ঘন্টা খানেক কাটলো এভাবে। তন্ন তন্ন করে খোঁজা হলো বাঘাকে, কিন্তু খুঁজে পাওয়া গেল না। ঘড়িতে সকাল 7:30 হবে হয়তো। সবাই বসে আছে নিচের তলার বারান্দায়। হৈমন্তী কেঁদেই চলেছে। কারোর সাধ্য হচ্ছে না থামানোর। তবু পূর্ণিমা দেবী প্রতিনিয়ত চেষ্টা চালিয়েই যাচ্ছে। কাঁদিস না মা, কাঁদিস না। তোর মায়ের যেমন ঠাকুরের কৃপায় জ্ঞান ফিরেছে, ঠিক সেরকমই বাঘাকেও খুঁজে পাবি। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। খুঁজে তো বার করা হবেই, তবে তার আগে দুটো প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে আমাদের। কি প্রশ্ন? আচ্ছা, দরজাটা ভালো করে লাগানো ছিল, আর দরজা লাগানো থাকলে বাঘার পক্ষে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। মানে একা একা ও বেরোতেই পারবে না। ওকে হয় দরজা খুলে বার করা হয়েছে, নয়তো ওকে বাড়িতে ঢোকানোই হয়নি। এই দুটোরই পসিবিলিটি রয়েছে। দুটো নয়, একটা। আমি ওকে বাড়ির ভেতরে আটকে তারপর গিয়েছিলাম, সে তুমি বিশ্বাস করো চাই না করো। তার মানে ওকে কেউ দরজা খুলে বার করে নিয়ে গেছে? কিন্তু কে নিয়ে যাবে ওকে? একটা ফুললি অ্যাডাল্ট কুকুরকে কেনই বা নিয়ে যাবে? হঠাৎ যতীনের মনে পড়ল গতকাল রাতে ফোয়ারা কাকার বলা কথাগুলো। আচ্ছা, যা যা, প্ল্যানটা কিন্তু এবার আমি জব্বর বানিয়েছি। আচ্ছা, এখন তোদের বাড়িতে কেউ নেই তো? এই কুকুরটা আছে তো? হঠাৎ বাঘার কথা ফোয়ারা কাকা কেন জিজ্ঞাসা করছিল? তাহলে কি? যতীন তিরিং করে লাফিয়ে ওঠে। আমি আসছি এক্ষুনি। কোথায় যাচ্ছিস? আমি বোধহয় জানি বাঘার খবর কোথায় গেলে পেতে পারি। কথাটা বলে এক ছুটে বাইরে বেরিয়ে যায় যতীন। হৈমন্তীও যতীনের পিছু নেয়। যতীন হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় ফোয়ারা কাকার দোকানের সামনে। ফোয়ারা কাকা সবে মাত্র দোকান খুলছিল। যতীনকে দেখে এক প্রকার আনন্দে আত্মহারা হয়ে ওর দিকে এগিয়ে আসে। আরে যতীন যে, সুখবর আছে, সুখবর। অর্ধেক কাজ শেষ। কালকে রাতে তুই যখন চলে গেলি। নিজের কথাটা আর শেষ করতে পারে না ফোয়ারা কাকা। তার আগেই যতীন একটা ঘুষি বসিয়ে দেয় তার গালে।
অতর্কিত এই আক্রমণে ফোয়ারা কাকা মাটির ওপরই লুটিয়ে পড়ে। সে গাল ধরে চেয়ে থাকে যতীনের দিকে। যতীন আর একটু এগিয়ে এসে ঝুঁকে দাঁড়ায়। বাঘা কোথায়? কে বাঘা? এইবার একটা সপাটে লাথি কষিয়ে দেয় ফোয়ারা কাকার পেটের মধ্যে। নাকাম হচ্ছে। বাঘাকে চেনো না তুমি? আবারও একটা লাথি মারার উদ্যোগ নেয় যতীন, কিন্তু ঠিক তখনই ও ও বুঝেছি বুঝেছি বুঝেছি। ও ওই কুকুরটা তো। হ্যাঁ, কোথায় সে? কি করেছো তুমি ওর সাথে? ফোয়ারা কাকা একটা ঢোক গেলে। এতক্ষণে বোধহয় আর বেঁচে নেই। আবারও গায়ের সর্বশক্তি দিয়ে একটা লাথি মারে ফোয়ারা কাকার পেটে। সামান্য রক্ত মুখের ভেতর থেকে মাটির ওপরে ছলকে পড়ে ফোয়ারা কাকার। ইতিমধ্যেই হৈমন্তীও এসে দাঁড়িয়েছে দোকানের সামনে। দূরে দেখা যাচ্ছে জয়ব্রতবাবু এবং পূর্ণিমা দেবীকেও। বেঁচে নেই মানে? কি হয়েছে ওর সঙ্গে? কয়েক সেকেন্ড চুপচাপ মাটির ওপরে বসে হাঁপাতে থাকে ফোয়ারা কাকা। কোনো উত্তর দেয় না। উত্তর দেবে নাকি আবার? না, আমি উত্তর দেব। ধীরে ধীরে উঠে বসে সে। তারপর বলতে শুরু করে, প্রথম প্ল্যানটা তোর হলেও সেকেন্ড প্ল্যানটা আমার ছিল। সেই জন্যই তোকে বলেছিলাম কুকুরটার ওপর নজর রাখতে, কারণ সেকেন্ড প্ল্যানটাই কুকুরটাকে দরকার ছিল। তো প্ল্যানটা তো ফার্স্ট প্ল্যানটা ফেল করে। ম্যাডাম সন্ধ্যায় আমার দোকানে আসেনি, তো তখন তুই রাগ করে বেরিয়ে গেলি। কিন্তু তখনও তো আমার কাছে আমার সেকেন্ড প্ল্যানটা ছিল। কি সেই সেকেন্ড প্ল্যান? হৈমন্তীও এগিয়ে আসে এবার। বাঘাকে নিজের কাছে লুকিয়ে রাখা, যতক্ষণ পর্যন্ত না আপনি পাড়া ছাড়ছেন। তাহলে তো হিসেব মতো বাঘার আপনার কাছে থাকার কথা, তাই না? কোথায় আছে সে? বলুন না, কোথায় রেখেছ লোকে? প্ল্যানে সামান্য বদল এসেছিল। সেই বদলটা যতীনকে বলতেও চেয়েছিলাম, কিন্তু সে তো শুনলেই না, দনদন করে নার্সিংহোমে চলে গেল। কিন্তু তাই জন্য তো আমি বসে থাকতে পারি না। প্ল্যানটা এক্সিকিউট করার জন্য সবচেয়ে ভালো সময় ওইটাই ছিল। পেটে আবারও একটা লাথি মারে। এই কথা না বাড়িয়ে বল, বাঘা কোথায় আছে? জলদি বল। সাংলি। কি? সাংলি। এই সাংলির কাছে বিক্রি করে দিয়েছি কাল রাতে। কে? সাংলি আবার কে? কোথায় থাকে? ফোয়ারা কাকা একটা ঢোক গেলে সবার মুখের দিকে একবার তাকিয়ে নেয়। তারপর ভয়ে ভয়ে হাত জোর করে বলতে শুরু করে, আগে সবাই বলো, আমায় পুলিশে দেবে না তো? পুলিশে দেওয়ার মতো কাজ হলেই পুলিশে দেওয়া হবে। দাঁড়াও না। না সত্য, তোমায় পুলিশে দেওয়া হবে না। তুমি বলো তো, বলো। ফোয়ারা কাকা বলতে শুরু করে, চায়না টাউনে অবৈধভাবে কুকুর কাটা হয়। এই পুরোটাই করা হয় লোকচক্ষুর আড়ালে। তারপর বিভিন্ন দোকানে সেই মাংসগুলো হাফ পয়সায় বিক্রি করা হয়। মটন, শুয়োর এসব বলে চালিয়ে দেওয়া হয়। তো সাংলি হচ্ছে সেই ব্যক্তি যে কুকুরগুলো সংগ্রহ করে আর কাটে। সাংলি ভারতীয় নয়, চীনা। ওদের পুরো একটা দল মতো আছে। আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিয়েছিল, তাই আর। প্রত্যেকেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কোনো কিছুই যেন কানে পৌঁছচ্ছে না তাদের। এতটা নৃশংস হতে পারে মানুষ? একটু ধাতস্থ হয়ে যতীন অঝরে লাথি ঘুষি মারতে থাকে ফোয়ারা কাকাকে। লোকটা যন্ত্রণায় কাতরাতে থাকে। ওদিকে হৈমন্তীর তো প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। সে ধপাস করে মাটির ওপরেই বসে পড়ে। পূর্ণিমা দেবী কোনো রকমের সামলানোর চেষ্টা করতে থাকেন ওকে, কিন্তু যাকে ছোট থেকে বাচ্চার মতো করে মানুষ করেছে গত 8-9 বছর ধরে, তার এই রকম পরিণতির কথা শুনে কেউ কি ঠিক থাকতে পারে? ঠিক থাকা কি সম্ভব? হৈমন্তীও পারছিল না। আর কত কিছু সহ্য করতে হবে ওকে।
একদিকে মা, একদিকে বাঘা। বাবু, বাবু ছাড় ছাড়, ওকে ওকে ছেড়ে দে। জয়ব্রতবাবু কোনো রকমে নিজের ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন একটু দূরে। যতীন রাগে তরতর করে ঘামতে থাকে, হাঁপাতে থাকে, আর সত্যজিৎ কুণ্ডু যন্ত্রণায় কাহিল হয়ে যেতে থাকে। জয়ব্রতবাবু এগিয়ে যান তার দিকে। চায়না টাউনে কোথায় পাবো সাংলিকে, জলদি বল। আজ রবিবার, ভোর থেকে কাটা শুরু করে দেয় সে। এতক্ষণে কেটেও দিয়েছে, গেলেও বাঁচাতে পারবে না। সেটা আমরা বুঝে নেব, তোকে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে শুধু। ফোয়ারা কাকা অ্যাড্রেসটা জানিয়ে দেয়। বাবু, বাবু দেরি করা ঠিক হবে না, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে আমাদের। আমার মন বলছে এখনো বাঘার কিছু হয়নি। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশে খবর তো দিতেই হবে, কিন্তু পুলিশের আশা অবধি অপেক্ষা করা যাবে না, এখনই বেরোতে হবে। কিন্তু বিষয়টা অতটা সহজ হবে না। পুলিশের পৌঁছতে যদি সব শেষ হয়ে যায় তখন? আমিও যাবো আপনার সঙ্গে। উঠে দাঁড়ায় হৈমন্তী, কাঁদতে কাঁদতে কথাটা বলে। কেউ তাকে বাধা দেয় না, তারও অধিকার রয়েছে যাওয়ার। কিন্তু একজন মেয়ের কি ওখানে যাওয়া সুরক্ষিত? কিন্তু ওখানে আপনার যাওয়াটা কি সেফ হবে? সেফ হোক আর চাই না হোক, বাঘা আমার নিজের সন্তানের মতন, আর নিজের সন্তানকে বাঁচানোর জন্য তার মা কখনো পিছপা হতেই পারে না। তর্ক করে না যতীন, ও বুঝতে পারে হৈমন্তীর মনের পরিস্থিতি। সত্যজিৎ কুণ্ডুর মুখ হাত বেঁধে দোকানের মধ্যেই ফেলে রাখা হয়, আর পুলিশকে তৎক্ষণাৎ ফোন করে সবকিছু জানানো হয়। পূর্ণিমা দেবী দোকানেই বসে সত্যজিৎকে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর বাকি তিনজনে ছোটে ফোয়ারা কাকার দেওয়া অ্যাড্রেসের উদ্দেশ্যে। ওরা যখন একটা ট্যাক্সিতে করে মাঝে রাস্তায় পৌঁছেছে, তখনই পুলিশ পৌঁছে যায় চায়না টাউনের ওই ঠিকানায়। এতটা তাড়াতাড়ি যে কখনো পুলিশ কাজ করতে পারে সেটা ধারণা ছিল না কারোর। পুলিশ যতীনকে ফোন করে জানায় স্পট থেকে প্রায় 6 জন লোককে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজনের নাম সাংলি। তারা ওখানে অলরেডি কুকুর কাটতে শুরু করেছিল, প্রায় 5টা কুকুরকে কাটাও হয়ে গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে 10টা, কিন্তু জীবিতগুলোর মধ্যে একটা কুকুরের গায়ের রঙও কালো নয়। কিন্তু যেই 5টাকে কাটা হয়েছে তার মধ্যে থেকে একটার গায়ের রং যতীনদের বলা কুকুরটার সঙ্গে হুবহু মিলছে। এই কথাটা শুনেই যেন যতীনের বুকের ধকধকানি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে কি বাঘা আর নেই? কালকেই তো সেই যতীনকে নিজের ম্যাজিক্যাল চোখের সাহায্যে নতুন করে নিজেদের চিনতে শিখিয়েছিল, আর একটা রাতের মধ্যে এসে চলে গেল। না না, এ হতে পারে না, এ হতেই পারে না। কি বলছে? তা তেমন কিছু না, ওদেরকে পুলিশ গ্রেফতার করেছে, এটাই জানালো। আর বাঘা, ওকে পাওয়া গেছে? ওর কিছু হয়নি তো? না, মানে কি হবে ওর? চলুন না, গিয়ে ঠিক খুঁজে নেব ওকে। স্পটে পৌঁছে জীবিত 10টা কুকুরকে দেখানো হয়, কিন্তু ওর মধ্যে যে একটাও বাঘা নয় সেটা পুলিশ আগেই জানিয়েছিল যতীনকে। তবুও যতীন নাছোড় বান্দা, ওর দাবি বাঘা বেঁচে আছে, ওকে বেঁচে থাকতেই হবে। আপনারা প্লিজ ওই সাংলিকে জিজ্ঞাসা করুন না, কালো রঙের কুকুর যার গলায় নীল রঙের বেল্ট ছিল, ওই রকম কোনো কুকুর ছিল কিনা। পুলিশ অফিসারকে কথাটা বলেই যতীন নিজেও এদিক ওদিক খুঁজতে থাকে বাঘাকে। কিন্তু ঠিক তখনই হৈমন্তীর চোখ যায় কিছুটা দূরে পড়ে থাকা নীল রঙের একটা বেল্টের উপরে। সেখানে কুকুরের কাটা চামড়াও জড়ো করা রয়েছে। হৈমন্তী বেল্টটা চেনে, খুব ভালো করে চেনে। সে নিজে হাতে করে কিনে এনেছিল বেল্টটা। বেল্টের পাশে একটা মোটা চামড়া পড়ে আছে, চামড়ার উপরের দিকে ঘন কালো লোম। মাথাটা বন বন করে ঘুরে যায় হৈমন্তীর, ওর পা দুটো টলে যায়। গলার কাছটায় কিছু একটা দলা পাকিয়ে আসতে শুরু করে। সে পড়েই যাচ্ছিল, কিন্তু জয়ব্রতবাবু তাকে ধরে নেয়,
সামলা মা নিজেকে। হৈমি, একটু সামলা মা। যতীন এগিয়ে যায়, বেল্টটা তুলে নেয় হাতে। চোখের কোণ বেয়ে নোনা গরম জলের ধারা গড়িয়ে পড়তে শুরু করে। তাহলে ওই ম্যাজিক্যাল চোখ দুটো আর কখনো দেখতে পাবে না যতীন। যতীনের বুকটা ভার হয়ে আসে। কিন্তু ঠিক তখনই একজন পুলিশ কনস্টেবল এসে জানায়, গুড নিউজ রয়েছে। সাংলিকে জিজ্ঞাসা করে জানতে পারলাম আপনাদের কুকুরটা বেঁচে আছে। ওকেই কাটার উপক্রম করছিল ওরা, কিন্তু ঠিক তখনই আমরা স্পটে পৌঁছে যাই আর আপনাদের কুকুর সেই ফাঁকে বেল্ট ফসকে পালিয়ে যায়। আশা করছি খুব বেশি দূরে যায়নি, একটু খুঁজুন, আশা করছি পেয়ে যাবেন। যতীন, হৈমন্তী এবং জয়ব্রতবাবুর বুকে যেন বল এলো। তাদের প্রত্যেকের মুখেই হাসি ফুটে উঠল। সময় নষ্ট না করে তিনজন তিনটে গলিতে ঢুকে পড়ল। খুঁজতে লাগলো বাঘাকে, কিন্তু খুব বেশি খুঁজতে হলো না। যতীন দেখতে পেল একটা অর্ধভগ্ন বাড়ির পাশে ল্যাজ গুটিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা কালো মিশমিশে বড় সড়ো চেহারার কুকুর। গায়ের লোমগুলো এতটাই চকচকে যে রোদের আলো সেখানে পড়ে পিছলে পিছলে যাচ্ছে। চিনতে ভুল হলো না যতীনের। সে হাঁক ছাড়ল, বাঘা। চকিতে তার দিকে ফিরল বাঘা। যতীন আবারও দেখলো সেই ম্যাজিক্যাল চোখ দুটো, কিন্তু সেই চোখ দুটোয় কেমন যেন ভয়ে দানা পাকিয়েছিল। যতীনকে দেখতে পেয়েই সেটা উধাও হয়ে গেল। আয় শিগগির, বাড়ি যেতে হবে তো। বাঘা ছুটতে ছুটতে এসে যতীনের বুকের উপর নিজের সামনের দুই পা তুলে দাঁড়িয়ে পড়ে। যতীনের গাল মুখ চাটতে থাকে আর কুই কুই শব্দ করে যেন বলতে থাকে, কোথায় ছিলে এতক্ষণ, কেন দেরি করলে এত। যতীন রাস্তার উপরেই বসে পড়ে, জড়িয়ে ধরে বাঘাকে। রাস্তা চলতি লোকজন সাক্ষী থাকে বাঘা যতীনের এক নিঃস্বার্থ ভালোবাসা। মাস 6 কেটে গেছে সেই ঘটনার। যতীন আবারও ফিরেছে কলকাতায়। দেবকী দেবী এখন সুস্থই আছে, আর বাঘা সে তো মহানন্দে রয়েছে আগের মতো। এই কমাসে বেশ অনেক কিছুই পাল্টে গেছে। যেমন ফোয়ারা কাকার দোকানটায় তালা ঝুলছে, কারণ সে এখনো জেলেই রয়েছে। যতীনের প্রত্যেকটা কুকুরের প্রতি ভালোবাসা বেড়েছে। এবং আর একটা জিনিস হয়েছে, সেটা হলো হৈমন্তী আপনি থেকে তুমিতে নেমে এসেছে। সাপে নেউলের সম্পর্কটাও এখন আর নেই। ওই যে দেখুন না, নিজেরাই দেখুন, রাত দুপুরে বাঘাকে ঘোরানোর নাম করে ছাদে দাঁড়িয়ে রয়েছে দুজন, কি সব আজগুবি গল্পও করছে। বিষয়টা কিন্তু বেশ মানিয়েছে। কোনটা? মানে আমাদের নাম দুটো, বাঘা যতীন। এতক্ষণ আপনারা শুনছিলেন বাঘা যতীন গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে ছিল তুষার, গল্পের সূত্রধার ছিলাম আমি অরিত্রিকা। অন্যান্য চরিত্রে ছিল ইশিকা, অনন্যা, বান্টি, সোহম, কৌস্তভ এবং দীপঙ্কর দা। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন, পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে গল্পটি কিরকম লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।